কোনো কিছুই ভাবতে পারে না সত্যি যদি রোদের লাশ হয় তাহলে কি হবে, শুভ্রকে কি করে সামলাবে। রোমানের হাত পা ঠান্ডা হয়ে আসছে, বারবার দোয়া করছেন আল্লাহ যেন খাদে থাকা লাশটা রোদের না হয়। এদিকে হেনা বেগম চলে এসেছে হোটেল থেকে, সাথে নিলয়। রুহি নীলা হোটেলে আসে। রুহির গায়ে প্রচণ্ড জ্বর, নিলয় ওষুধ কিনে দিয়ে নীলাকে রেখে আসছে। রুহির কাছে অতিরিক্ত ভয়, এত ভয় শক নিতে পারেনি, যার জন্য হয়তো এমন জ্বর এসেছে। নীলা রুহির পাশে বেডের ওপর বসা, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আল্লাহর কাছে বারবার বলছে রোদের যেন কিছু না হয়, রোদকে যেন সুস্থ অবস্থায় পাওয়া যায়। এদিকে হেনা বেগম শুভ্রের কাছে এসে দাঁড়ায়। 2 দিনে কি হাল হয়েছে তার নাতির, আল্লাহ যেন তাড়াতাড়ি পেয়ে যায়। শুভ্রকে কিছু বলতে গিয়েও বলে না, এখন কিছু বললে আবার পাগলামি শুরু করেছে। নিলয় যার রোমানের কাছে রোমানকে উদ্দেশ্য করে বলে, নিলয় ভাইয়া রোদের কোনো খোঁজ পেয়ে? নিলয়ের কি তাকায়। রোমান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রোমান খাদের নিচে একটা মেয়ের লাশ পেয়েছে নিলয়, খুব বিধ্বস্ত অবস্থা, চেহারা বোঝা যাচ্ছে না, পুরো ফেস থেতলে গেছে। নিলয় চোখে পানি। নিলয় একবার শুভ্রের দিকে তাকায়। আচ্ছা সত্যি যদি রোদের লাশ ওইটা হয় তাহলে তার শুভ্র ভাইয়ের কি হবে? আল্লাহর কাছে বারবার বলছে আল্লাহ রোদের লাশ যেন না হয়। রোমান হেনা বেগমের কাছে গিয়ে সবটা বলে। হেনা বেগম চিৎকার দিয়ে সেন্সিলেন্স হয়ে যায়। রোমান নিলয় সাথে সাথে ধরে ফেলে, পাশে তাঁবু টানানো, সেখানেই নিয়ে যায় হেনা বেগমকে। খাট থেকে লাশ নিয়ে উপরে এসেছে। রোমান শুভ্রের কাছে যায়। শুভ্র সেই একই অবস্থায় বসে আছে, চারদিকে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই। রোমান শুভ্রের কাছে গিয়ে আস্তে করে কয়, একবার ডাকে। শুভ্রের কোনো হেলদোল নেই। রোমান শুভ্রের কাঁধে হাত রেখে বলে, রোমান এই শুভ্র। শুভ্র আস্তে করে পিছন ফিরে তাকায়। রোমানকে দেখে বলে, শুভ্র আমার রোদ কোথায়? রোমান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রোমান খাদের নিচে থেকে একটা লাশ পেয়েছে, খুব বাজে অবস্থা, দেখে কিছুই বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে আগে রেপ করা হয়েছে, তারপর খাদ থেকে কেউ ফেলে দিয়েছে, চেহারা থেতলে গেছে। সবাই বলছে ওটা নাকি রোদ। শুভ্রর সাথে সাথে উঠে দাঁড়ায়, দৌড়ে যায়। লাশ যেই দিকে রাখা, সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা, পাশে আর্মি পুলিশ দাঁড়ানো। শুভ্র গিয়ে লাশের পাশে বসে পড়ে। কোনো কথাই মুখ দিয়ে বলতে পারছে না, মনে হচ্ছে কেউ শক্ত করে গলা চেপে ধরে আসে। নিঃশ্বাস আটকে আসে। হেনা বেগমের কিছুক্ষণ হলো সেন্স ফিরে। নিলয় কোনোভাবেই হেনা বেগমকে ধরে রাখতে পারছে না। বাহিরে কি বলছে, কিসের লাশ, কার লাশ পেয়েছে। হেনা বেগম নিলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে তাঁবু থেকে বাহিরে বেরিয়ে আসে একরকম দৌড়ে। শুভ্র পথের মূর্তি মতো বসে আছে, চোখ দিয়ে পানির স্রোতে বইছে। আশেপাশে কারোর দিকে কোনো খেয়াল নেই। হেনা বেগম সামনে তাকাতেই দেখে সাদা কাপড় নিয়ে ঢেকে রাখা একটা লাশ। হেনা বেগম কাছে গিয়ে মুখের কাপড় সরাতে নেয়। এমন সময় একজন মহিলা পুরুষ অফিসার তাকে সাথে সাথে বাধা দেয়। হেনা বেগমকে থামিয়ে বলে উঠে, প্লিজ ম্যাম, মুখের কাপড়টা তুলবেন না, চেহারা দেখে ভয় পেতে পারেন, খুবই ভয়ানকভাবে মুখ থেতলে আসে। হেনা বেগম চিৎকার করে বসে পড়েন। শুভ্র পুলিশের কথা শুনে সাথে সাথে উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, শুভ্র কি হয়েছে আমার রোদের, ও কি কথা বলবে না? মহিলা পুলিশ অফিসার সে আস্তে করে বলে উঠে, স্যার উনি আর বেঁচে নেই, তবে ওনার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ তাকে আগে খুব বাজেভাবে করেছে, তারপর মুখ থেতলে দিয়েছে, পরে গভীর খাদে ফেলে দিছে। তবে আমাদের মনে হচ্ছে এইটা মিস রোদের লাশ, সব কিছু প্রমাণ তাই বলছে, বাকিটা ফরেনসিক রিপোর্ট আসলে একেবারে শিওর হব। শুভ্রের কথাগুলো বিশ্বাস হচ্ছে না, কোথায় আসে না, অতি শখে মানুষ পাথর হয়ে যায়। শুভ্রের অবস্থা এখন তাই। হেনা বেগম পাশে মাটিতে বসে আছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, মনে মনে একটা কথাই ভাবছে, শেষমেশ তার মেয়ের মতোই ভাগ্য নিয়ে জন্ম নিলে
এই হতভাগী। সুখের মুখটা দেখতে পারল না। শুভ্র হেনা বেগমের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, শুভ্র দাদি প্লিজ ওকে তুমি উঠতে বলো, আমার খুব কষ্ট হচ্ছে দাদি, প্লিজ উঠতে বলো। আমি সত্যি সত্যি প্রমিস করছি আর কখনোই মারবো না, কষ্ট দিব না, প্লিজ দাদি উঠতে বলো রোদকে। এইভাবে চলে যেতে পারে না রোদ, আমি মরে যাব দাদি, একেবারে মরে যাব, প্লিজ তুমি বললে শুনবে রোদ। আমার উপর রেগে আছে তো তাই উঠছে না, তুমি বললে ঠিকই উঠবে, কথা বলবে আমার সাথে। হেনা বেগম শুভ্রের এমন পাগলামো দেখে জোরে শব্দ করে কেঁদে ওঠে। হেনা বেগম কাঁদতে কাঁদতে বলে, হেনা বেগম উঠবে না রোদ, মরে গেছে, চলে গেছে আমাদের কাছ থেকে। শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে, চিৎকার করে বলে, শুভ্র না, আমার ছোট ফুলের কিচ্ছু হতে পারে না, আমি ডাকলে ঠিকই উঠে যাবে। শুভ্র কথাগুলো বলে সামনে থাকা নিস্তেজ দেহটার দিকে তাকায়। পাশে পড়ে থাকা হাত নিজের কাছে এনে চুমু খেয়ে অজরে কেঁদে উঠে বলে, শুভ্র এই রোদ প্লিজ উঠ না, আর একটা বার ফিরে আয় আমার কাছে, আমি সত্যি বলছি আর তোকে কষ্ট দেব না। আমি তোকে যতগুলো থাপ্পড় মেরেছি তুই আমাকে তার থেকে বেশি থাপ্পড় মারিস। আমি কিচ্ছু বলবো না, একটা বার ফিরে আয়, কথা বল। শুভ্র একটু থেমে আবার বলে, শুভ্র ওরা সবাই বলছে তুই নাকি মরে গেছিস আর নাকি কথা বলবি না, এটা তো মিথ্যা, আমি জানি তুই কথা বলবি। আমার ছোট্ট ফুল তুই, আমার ছোট্ট পরি, প্লিজ আমাকে একা করে দিয়ে চলে যাস না, জান। শুভ্রের এমন কান্নার আর পাগলামো দেখে আশেপাশে সবাই চোখে পানি। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন পাগলামো করতে পারে। রুহি নীলা খবর শুনে এসে পড়েছে হোটেলের থেকে। রুহির অবস্থা খুব খারাপ, ঠিক মতো হাঁটতে পারছে না। রোমান অসুস্থ শরীর নিয়ে আসতে বারণ করেছিল একবার, কিন্তু রুহি কান্না দেখে গাড়ি পাঠিয়ে দেয় সাথে সাথে। রুহিকে নীলা এক হাতে ধরে নিয়ে আসছে। কিছু দূর আসতে শুনতে পাই শুভ্রের চিৎকার আর কান্নার শব্দ। নীলাকে ছেড়ে এক রকম দৌড়ে এসে দাঁড়ায়। শুভ্র রোদের হাত ধরে কী সব বলে যাচ্ছে। রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে। রোমান এসে রুহিকে ধরে, রুহির পুরো শরীর নিস্তেজ হয়ে পড়েছে। একদিকে শরীর প্রচণ্ড জ্বর, রুহি সব কিছুর জন্য নিজেকে দায়ী করছে। বারবার একটা কথাই বলে, আমার জন্য সব হয়েছে, আমি খেয়াল রাখতে পারিনি। এইদিকে শুভ্র রোদের হাত ধরে কেঁদেই যাচ্ছে। শুভ্র রোদের হাত ছেড়ে দুই বাহু দুই দিক থেকে ধরে বলে উঠে, শুভ্র এই রোদ, রোদ উঠ, জান প্লিজ, প্লিজ কাম ব্যাক মাই লাইফ প্লিজ। শুভ্র এমন করাতে লাশের শরীর থেকে সাদা কাপড়টা সরে যায়। সবাই মুখের এমন বিধ্বস্ত অবস্থা দেখে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। নীলা পাশে দাঁড়িয়েছিল। এমন ভয়ঙ্করভাবে মুখ থেতলে যাওয়া দেখে প্রথমে ভয় পেয়েও পরে চিৎকার করে বলে উঠে, নীলা এটা আমাদের রোদ না। নীলা একটা চিৎকারে সবাই কিছু মুহূর্তের মধ্যে থেমে যায়। শুভ্রের হাত থেমে যায়। রুহি রোমানের কাছ থেকে নিজেকে সারিয়ে নীলার দিকে তাকায়, পরে তাকায় সামনে থাকা লাশের দিকে। ভয়ে চিৎকার করে উঠে নীলা, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠে, নীলা এটা আমাদের রোদ না, এটা রোদ হতেই পারে না। রোদের গায়ের কালো গাউন আর কালো হিজাব ছিল, এটা অন্য কেউ মনে হবে। আর এই মেয়ের চুলগুলো ছোট ছোট, এটা কোনোভাবে রোদ হতে পারে না। সবাই খেয়াল করে দেখলো, সত্যিই তো তাই। শুভ্রের চোখে মুখে আসার আলো দেখা গেল। হাত ছেড়ে দেয় সাথে সাথে, বিড়বিড় করে বলে, শুভ্র এটা আমার রোদ না, আমার রোদ তাহলে বেঁচে আছে। হেনা বেগম বিচলিত হয়ে বলে উঠে, হেনা বেগম রোদের ডান হাত একটা জন্মদাগ আছে, সেইটা দেখলে বোঝা যাবে সব। শুভ্র দ্রুত ডান হাতে উল্টে পাল্টে চেক করে, কিন্তু কোথাও কোনো জন্মদাগ নেই। শুভ্র জোরে শ্বাস ফেলে। আল্লাহ তার দিকে মুখ তুলে তাকাচ্ছেন, তার রোদ বেঁচে আছে। হেনা বেগম, রুহি, নীলা সবার চোখে মুখে খুশির ঝলক। কিন্তু এই মেয়েটা রোদ না হলে রোদ কোথায়? রোদ কি ঠিক আছে?
পুলিশ অফিসার লাশ নিয়ে চলে যায়। এখন এই লাশ কার তার তদন্ত করে বের করতে হবে। শুভ্র মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হেনা বেগম বারবার শুকরিয়া আদায় করছেন আল্লাহর কাছে যে তার নাতনি নয়, এই মেয়েটি তবে এখনও চিন্তামুক্ত হয়নি। যতক্ষণ তার রোদ সুস্থ অবস্থায় না পাচ্ছে ততক্ষণে চিন্তামুক্ত হতে পারবে না। শুভ্র বসা থেকে উঠে নিলয়কে উদ্দেশ্য করে বলে, শুভ্র, দাদি রুহি নীলাকে নিয়ে পাশে ফার্ম হাউস আছে, সেখানে যা, সেফ জায়গা রাখ, বাড়ির সিকিউরিটি গার্ড বাড়িয়ে দে, রুহি ডাক্তার দেখা যা। হেনা বেগম বিচলিত হয়ে কিছু বলতে যাবে, শুভ্র হেনা বেগমকে থামিয়ে দিয়ে বলে উঠে, শুভ্র, দাদি এই জায়গা তোমাদের কারো জন্য সেফ নয়, প্লিজ তোমরা এখান থেকে সেফ জায়গায় যাও। আমি কথা দিচ্ছি আজকে রাতের মধ্যেই রোদকে নিয়ে ফিরবো আমি। হেনা বেগম শুভ্রের কথায় ভরসা পায়। নীলা রুহি হেনা বেগম চলে যায়। নিলয়ের সাথে শুভ্র গড়া ছেড়ে রবিনকে ডাকে। রবিন এসে মাথা নিচু করে দাঁড়ায়। শুভ্র বলে, শুভ্র, আশেপাশে যতগুলো হসপিটাল ক্লিনিক আছে সবগুলোতে লোক পাঠা, সব হসপিটালে তন্ন তন্ন করে খোঁজ। পাশে যত জঙ্গল পাহাড়ি এলাকা আছে, যতগুলো বাড়ি আছে পাহাড়ি এলাকায় প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ কর। রবিন, জি স্যার। শুভ্র আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আকাশ পাতাল এক করে হলেও তোমাকে আমার চাই, মানে চাই। শুভ্র এইটুকু ভালো করে বুঝে গেছে তার বউ তার প্রাণ ভোমরা, আর যাই হোক বউকে সে আর নিজের কাছ থেকে দূরে রাখবে না। এই দুদিনে এতটুকু বুঝে গেছে সে, এখন তার যে করেই হোক বউকে খুঁজে বের করতে হবে। শুভ্র লোক নিয়ে আশেপাশে জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে, রাঙামাটি প্রতিটা হসপিটাল ক্লিনিক সব জায়গা খোঁজ নেওয়া হয়ে গেছে, কিন্তু রোদের কোনো খবর পায়নি। শুভ্র খুঁজতে খুঁজতে রাত প্রায় 9টা কাছাকাছি ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের শিকড়ে বসে। আশেপাশে বডিগার্ডগুলো দাঁড়ানো। রাত 12টা, ঘরে চারদিকে নিস্তব্ধতা, আশেপাশে গাঢ় অন্ধকার। অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছে না। রোদ আম্মোরা ভেঙে উঠতে নিবে, কিন্তু নিজেকে শক্ত কিছু বাদ আটকে পায়। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর বুঝতে পারে তার হাত শক্ত করে বাঁধা আছে। অজানা ভয়ে রোদ কেঁপে ওঠে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই মাথায় পর্যন্ত ব্যথা কুকিয়ে ওঠে। মাথা ব্যথার কথা মনে পড়তেই সেদিন রাতে ঘটে যাওয়ার কথা মনে পড়ে। আশেপাশে চোখ বুলায়, কিন্তু সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রোদ জোরে চিৎকার করে রুহি নীলা ওদের ডাকতে থাকে, কিন্তু কারো সারা শব্দ পাচ্ছে না। কাঁধে নিজের ব্যাগটা এখনও আছে। রোদ আশেপাশে কারো সারা শব্দ না পেয়ে ভয়ে হো হো করে কেঁদে দেয়। মুখ থেকে নিকাবটা আগলা হয়ে গেছে, হিজাবটা খুলে যাবে এমন উপক্রম। রোদ জোরে জোরে চেঁচিয়ে বলে, রোদ, প্লিজ আমাকে বাঁচান, কেউ আছেন? রুহি নীলা, তোরা কোথায়, প্লিজ আমাকে বাঁচা। রোদের এমন চিৎকার শুনে পাশে থাকা দরজার শব্দ খুলে যায়। হাত আগুনের মশাল নিয়ে একজন লোক ঘরের ভিতরে ঢুকে। আবসা আলোতে রোদের সামনে দিকে কিছু মেয়ের দিকে চোখ পড়ে। মাটিতে হাত পা বেঁধে রেখেছে। রোদ মেয়েগুলোকে দেখে ভয়ে আরও ছিটিয়ে যায়। আবসা আলোয় পাশে থাকা লোকটাকে দেখে রোদ আরও ভয় পেয়ে যায়। দেখে মনে হচ্ছে পাহাড়ি জঙ্গলি। রোদ কাঁদতে কাঁদতে বলে, রোদ, আমাকে যেতে দিন প্লিজ, আমি বাড়ি যাব। পাশে থাকা লোকটি বিরক্ত হয়ে বলে, হেই ফুরি, চুপ, একদম চুপ, চেঁচালে মেরে ফেলবো। রোদ আরও জোরে জোরে চিৎকার করতে থাকে। কোনোভাবেই পাশে থাকা লোকটি রোদকে থামাতে পারে না। রোদের এমন চিৎকার আরও কয়েকজন লোক আসে হাতে আগুনের মশাল নিয়ে। তার মধ্যে এই লোকদের মধ্যে একজন বড় লিডার দুলতে দুলতে আসে। এসে খুব বাজে ভাষায় বলে, কি হয়েছে রে, এরকম কেন সেরি চিৎকার করছে? পাশ থেকে একজন লোক বলে উঠে, সর্দার, 2 দিন আগে যে মেয়েটাকে জঙ্গলে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম সেই মেয়েটা জ্ঞান ফিরছে, এখন চিৎকার করছে, থামাতে পারছি না। পাশে থাকা সর্দার রোদের সামনে এসে দুলতে দুলতে বলে উঠে, এই সেরি চুপ থাক, তা না হলে
ওই যে পাশে যে মেয়েগুলো দেখছিস তাদের মতো অবস্থা হবে। রোদ আরও জোরে চিৎকার করে বলে, রোদ ছেড়ে দিন আমায়, আমাকে যেতে দিন। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বিরক্তিতে চ শব্দ করে। সামনে তাকাই, রোদের মুখ থেকে নেকাব সরে গেছে। রোদের দিকে লোকটা লালসা দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদ এমন দৃষ্টি দেখে অপ্রস্তুত হয়ে যায়, নিজের মুখ ঢাকার চেষ্টা করে, কিন্তু হাত বাঁধা থাকায় মুখ ঢাকতে সফল হয় না। সামনে থাকা লোকগুলো এতক্ষণ ভালো করে খেয়াল করেনি রোদকে, কিন্তু এখন মশালে মিদ আলোতে রোদের হলুদ ফর্সা মুখটা জ্বলজ্বল করছে। সবাই লালসা দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে। রোদ ঘেনায় মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বিশ্রীভাবে হাসে, রোদের দিকে লালসা দৃষ্টিতে তাকিয়ে বলে, খাসামা তো দেখছি, আমার জীবনে এমন সুন্দর সেরি দেখিনি। লোকটা রোদের দিকে এগিয়ে রোদের গালে হাত দিতে যাবে, এমন সময় রোদ একটা কাণ্ড করে বসে, থুতু মারে সামনে থাকা লোকটির দিকে। রোদ রেগে গিয়ে বলে, রোদ ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। সামনে থাকা লোকটা রেগে গিয়ে এক হাত দিয়ে মুখে থুতু মুছে রোদের হিজাবের ওপর দিয়ে চুল চেপে ধরে। রাগে দাঁতে দাঁত চেপে বলে, শালি তোর তেজ অনেক তাই না? আজকে দেখব তোর তেজ কতখানি। লোকটা চেঁচিয়ে বলে উঠে, আজকে সবাই মিলে এই শালির তেজ কত দেখব। আমার গায়ে থুতু মারা তোকে আজ শেষ করে ফেলবো। সারা রাত তুই এখানে সব পুরুষের মনোরঞ্জন করবি। সকাল হলে অন্য মেয়েদের সাথে তোকে বেদেশ চালান করে দিব, তারপর দেখব তেজ কই থাকে। লোকটার কথাগুলো বলেই রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে উঠে, শালিকে আমার পাঠা। তারপর একে একে সবাই শালির তেজ শেষ করব। কথাগুলো বলে লোকটা চলে যায়। পাশে থাকা সাঙ্গপাঙ্গ সবাই খুব বিশ্রীভাবে হাসতে থাকে। লালসা দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আসে। রোদের এবার যেন ভয়টা আরও দ্বিগুণ বেড়ে যায়। ইজ্জত হারানো ভয়ে হু হু করে কেঁদে দেয়। আজকে কি তাহলে তার গায়ে কলঙ্কের দাগ লাগবে? পাশে থাকা একটা লোকটা রোদের হাত ধরে দাঁড় করাতে নেয়। রোদ সাথে সাথে সিটকে দূরে সরে যায়। লোকটি রেগে রোদের গালে থাপ্পড় বসিয়ে দেয়। রোদ গালে হাত দিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। লোকটি রোদের হাত ধরে টানতে টানতে কুঁড়ে ঘর থেকে বের করে একটা ঘরের সামনে নিয়ে যায়। চারপাশটা অন্ধকার, নিস্তবতা, একরকম ভুতুড়ে পরিবেশ। রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হাত বাঁধা থাকায় আর একজন পুরুষের শক্তির কাছে সে একটা মেয়ে কিছুই না। কাঁধে থাকা ব্যাগটি পড়ে যায়। পথের মধ্যেই রোদের কান্না আর চিৎকার জন্য কেউ খেয়াল করে না। রোদকে একটা রুমের ভেতর ঢুকিয়ে সামনে থেকে দরজা বন্ধ করে দেয়। রোদ ভিতরে থেকে দরজা ধাক্কাচ্ছে আর বাহিরের লোকগুলো পৈশাচিক হাসি দিচ্ছে। মনে হচ্ছে এমন কাজ তাদের নিত্যদিনে। রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে দরজার সামনে। ঘরটার ভেতরে একটা ছোট চৌকি আর পাশে কি সব বোতল রাখা। কেমন যেন বাজে গন্ধ ভেসে আসছে। মুখ ভরে বমি পাচ্ছে রোদের। একটা লোক বলে উঠে, এই সর্দার এসে গেছে। দরজার সামনে থেকে সর্দারকে দেখে সবার মুখে হাসি। লোকটা হাতে একটা মদের বোতলে চুমুক দিতে দিতে দরজার সামনে এসে দাঁড়ায়। পেছন ফিরে সবার উদ্দেশ্য তাকিয়ে বলে, তোরা এখান থেকে যা এখন। এই সেরির তেজ তো আমি আজ রাতেই শেষ করব। আমার কাজ শেষ হলে তোদের ডাকবো, এখন যা। সবাই সর্দারের কথায় সাই জানিয়ে হাসতে হাসতে চলে যায়। আজ এই ঘর থেকে একটা মেয়ে চিৎকার শুনবে আর শান্তিতে মস্তিত্ব করবে। দরজা খোলার শব্দ পেয়ে রোদ খাটের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়ায়। লোকটা রুমের ভেতরে ঢুকে দরজা আটকে রোদের দিকে লালসা দৃষ্টিতে তাকায়, পৈশাচিক হাসি দেয়। তারপর বলে, এই নোংরা হাত দিয়ে অনেক মেয়ে সতীত্ব হরণ করেছি, কিন্তু তোর মতো আগুন সুন্দরী দেখিনি কখনো।
আজকে তোর সব তেজ আমি একে একে শেষ করব। রোদ ভয়ে আরও ছিটিয়ে যায়। কাঁদতে কাঁদতে বলে, রোদ, ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না প্লিজ। আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। রোদের কান্না দেখে লোকটা আরও শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, মাগি, তুই আমার মুখে থুতু দিছস। আজকে তোর সব তেজ আমি শেষ করব। সারা রাত এখানে যতগুলো পুরুষ আছে সবগুলো তোর সাথে মস্তিষ্ক করবে। লোকটা কথাগুলো বলেই মদ বোতলে চুমুক দিয়ে ডলতে ডলতে এগিয়ে আসে। রোদ বারবার আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান মাবুদ। আল্লাহ, এই নোংরা পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিয়েন না, আমার সতীত্ব রক্ষা করুন। লোকটা হাসতে হাসতে রোদের দিকে এগোতে এগোতে বলে, আল্লাহ আজ তোকে বাঁচাতে পারবে না। রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে, চিৎকার করে বলে ওঠে, আমার স্বামী ব্যতীত অন্য পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিয়েন না। মাবুদ, আমাকে মৃত্যু দিন। হে আল্লাহ, মাটি ফাঁক করুন, আমি মাটির নিচে ডুবে যাই। তারপর এত বড় পাপ কাজ হতে দিয়েন না। আমার ইজ্জত হেফাজত করুন আল্লাহ। রোদের প্রতিটা চিৎকার যেন পুরো আকাম জমি কেঁপে উঠছে। এইদিকে শুভ্র শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা উঠছে। পাগলের মতো এখনো খুঁজে যাচ্ছে রোদকে। শুভ্র হঠাৎ মাটিতে বসে পড়ে। রোমান সাথে সাথে শুভ্রের কাছে যায় তুলতে। শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে, বলে, শুভ্র, আমার রোদ ঠিক নেই রোমান, আমার বুকে বাঁ পাশ অসহ্য যন্ত্রণা হচ্ছে। শুভ্র আকাশের দিকে তাকিয়ে বলে উঠে, হে আল্লাহ, আপনি আমার রোদকে সেভ করুন, আমার রোদের কোনো ক্ষতি করেন না। হঠাৎ শুভ্র কারো চিৎকার শব্দ পায়, সাথে সাথে উঠে দাঁড়ায়। গল্প বাঁধনহারা প্রেম।